কনভিক্টিং মানে হলো দণ্ড দিলে। আমি পড়ি, হ্যাঁ। এইটা দেখেন, এটা 2007 সালের মার্চ মাসের 25 তারিখে, 2007 সালের মে মাসের 25 তারিখে এবং 2016 সালের জানুয়ারি মাসের 9 তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা হলো সেইটা। এই প্রশ্নটা আমরা মনোযোগ দিয়ে পড়ি। আরফান, আ ইয়ং ম্যান অফ 17 ইয়ার্স হ্যাজ বিন কনভিক্টেড বাই দ্য লার্নেড নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাম্বার 1 কুমিল্লা। মানে এখানে বলছে কি, আরফান একজন যুবক, 17 বছর যুবক, সে কনভিক্টেড হয়েছে, মানে দোষী সাব্যস্ত হয়েছে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 কুমিল্লা। এই বিজ্ঞ আদালত যে দোষী সাব্যস্ত করছে বাই দ্য ইমপিউন্ড, একটু খেয়াল করেন, বাই দ্য ইমপিউন্ড জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3/4/2007। হ্যাঁ, সংক্ষিপ্ত এই ডেটে এই রায় ডিগ্রিটা দিছে অন আ চার্জ অফ রেপ অন রহিমা। না, এই যে জাজমেন্ট অ্যান্ড অর্ডার মানে রায় দিছে। জাজমেন্ট অর্ডার মানে রায়, ফৌজদারি রায় এইভাবে লেখে, জাজমেন্ট অ্যান্ড অর্ডার। তারপরে অন আ চার্জ অফ রেপ অন রহিমা আ স্কুল গার্ল অফ 16 ইয়ার্স। 16 বছরের একটা মেয়ে, রহিমা নামের একটা মেয়েকে ধর্ষণ করছে, এই ছিল এই আসামির বিরুদ্ধে অভিযোগ। আরফান ওয়াজ সেন্টেন্স টু সাফার রিগোরাস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অ্যান্ড টু পে আ ফাইন অফ টাকা 5,000 in default to suffer rigorous imprisonment for a further period of 1 year more। এখানে বলছে আরফানকে দোষী সাব্যস্ত করা হয় এইভাবে যে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সাথে সাথে আরও 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এই 5,000 টাকা যদি না দিতে পারে ইন ডিফল্ট, তাকে আরও 1 বছর অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এটা হলো তার শাস্তিটা। The occurrence took place at dead hours of night as a result of which none witnesses the occurrence। বলছে যে এই ঘটনাটা ঘটেছিল গভীর রাত্রে এবং কোনো চাক্ষুষ সাক্ষী ছিল না। The FIR was lost after 2 days of the occurrence without any convincing explanation। বলছে যে এই ঘটনার 2 দিন পরে থানায় FIR দায়ের করা হয়েছিল কোনো রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই। দ্য লার্নেড ট্রাইব্যুনাল বেসড হিজ ডিসিশন অন দ্য আনকরবোরেটেড সলিটারি টেস্টিমনি অফ ভিকটিম রহিমা। দেখেন একটা জিনিস, এই যে বিজ্ঞ যে ট্রাইব্যুনাল, যে সে শুধু ভিকটিম রহিমার জবানবন্দির উপর নির্ভর করে এই রায় দিছে, কোনো অন্যান্য সাক্ষী, সাপোর্টিং সাক্ষী, অন্যান্য সাক্ষী নেয় নাই, শুধু ভিকটিম রহিমার সাক্ষীর উপর ভিত্তি করে এই ট্রাইব্যুনাল এই রায়টা দিছে। এইগুলি তাহলে গ্রাউন্ডস বোঝা যায়। এখানে এখন এই মামলাটা কি মামলাটা আসছে, এখন কিন্তু উপরে যে গ্রুপ লেখা থাকে ব্র্যাকেটে কিন্তু লেখা থাকে না সিভিল ক্রিমিনাল রিট লেখা থাকে না। এই প্রশ্ন পড়ে আপনার বুঝতে হবে যে কোন মামলাটা আসছে। দেখেন এই প্রশ্নটা থেকে কোন মামলাটা করতে হবে এটা, হ্যাঁ আপিল মামলা তো হবে। এটা বুঝলেন কেমনি? এটা নারী শিশু ট্রাইব্যুনাল, দেখেন একটা নিয়মটা কি ধরার নিয়ম কি, নারী শিশু ট্রাইব্যুনাল কুমিল্লা কিন্তু এই রায়টা দিয়ে দিচ্ছে। নিয়ম হলো ট্রাইব্যুনাল যদি, নারী শিশু ট্রাইব্যুনাল যদি কোনো রায় ডিগ্রি দেয় বা আদেশ দেয়, তাহলে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হবে। এইটা হলো আইন। এটা কত 28 ধারায়, নারী শিশু নির্যাতন আইনের 28 ধারায় হাইকোর্টে আপিল করতে হবে, ডিস্ট্রিক্ট কোর্টে না। কোনো নারী শিশু ট্রাইব্যুনাল যদি রায় বা আদেশ দেয়, তাহলে এর বিরুদ্ধে আসামি কোথায় আপিল করবে? ডিস্ট্রিক্ট কোর্টে না। কেন ডিস্ট্রিক্ট কোর্টে করতে পারবে না? কারণ নারী শিশু ট্রাইব্যুনালের বিচারক হলো ডিস্ট্রিক্ট কোর্টের পদমর্যাদার সম্পর্ক। এই জন্য ডিস্ট্রিক্ট কোর্টের যে কোনো আদেশ বা রায়ের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আপিল করবেন। আর যদি ডিস্ট্রিক্ট কোর্টের পদমর্যাদা সম্পূর্ণ না হতো, তাইলে কিন্তু আপনি ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করতে পারতেন। এই যে এতটুকু জিনিস আপনার ঠাটা মুখস্থ রাখতে হবে। খালি আপনি পইরা দেখবেন যে এই রায়টা কে দিছে। এটা আমরা দেখলাম যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1 কুমিল্লা এই রায়টা দিছে। আর নারী শিশু ট্রাইব্যুনালের বিচারকরা হলো ডিস্ট্রিক্ট কোর্টের পদমর্যাদার সম্পূর্ণ। আর যেহেতু ডিস্ট্রিক্ট কোর্টের পদমর্যাদা, তাহলে আপিল কোথায় করতে হবে?
হাইকোর্টে। এটা ক্লিয়ার। এই এতটুকু খালি ধরতে পারলেই হয় যে রায়টা কোন আদালত দিচ্ছে, তখনই আপনি বুঝতে পারবেন। পুরা মামলাটা কিন্তু পড়া লাগে না, পুরা মামলাটা কিন্তু পড়া লাগে না। আপনি ক্লিয়ার হয়েছে যে কোন কোর্টটা রায় দিছে বা আদেশ দিছে, এতটুকু ধরতে পারলেই তো আপনি বুঝতে পারবেন। ক্লিয়ার হলো বিষয়টা। তাহলে এখন প্রশ্ন ধরার বিষয়টা বুঝলেন যে কোন কোর্টটা, কোন নিম্ন আদালতটা রায় ডিগ্রি দিছে, এইটা যদি আপনি ধরতে পারেন, তাইলে আপনি আপিলের কোর্টটাও আপনি ধরতে পারেন। ক্লিয়ার হলো কথাটা? এই হলো, এইভাবেই আসলে এই যে ধরার নিয়ম। আর আবার দেখেন একই ধরনের কোশ্চেন আসছে 2011 জুলাই মাসের 28 তারিখ, একই ধরনের। দেখেন আরফান নামও চেঞ্জ করে নেই, নামও তো চেঞ্জ করে দিতে পারে। দেখেন এরপরে যদি লয়াররা মামলা না ধরতে পারে তাহলে মুশকিল না। নামও চেঞ্জ করে নাই, হুবহু দিয়ে দিছে। আরফান ওয়াজ কনভিক্টেড বাই দ্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নাম্বার 1 কুমিল্লা বাই দ্য ইম্পিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 3/7/2011 অন আ চার্জ অফ রেপ অফ রহিমা এ গার্ল অফ 18 ইয়ার্স। দেখেন কোনো চেঞ্জ করে না। তারপরে যদি লয়াররা কোন মামলাটা আসছে এটা যদি ধরতে না পারে তাহলে তো তাদের হাইকোর্টে যাওয়া উচিত না, হাইকোর্টের লয়ার হওয়া উচিত না। আরফান ওয়াজ সেন্টেন্স টু সাফার imprisonment for life and pay a fine of টাকা 5,000 in default to suffer rigorous imprisonment for a further period of 1 year more. The occurrence took place at dead of night. The FIR was lost after 7 days of the occurrence without any convincing explanation. The tribunal based its decision on the uncorroborated solitary testimony of Rohima. দেখেন হুবহু মামলাটা আসছে না, হুবহু একদম।